উনি পসিবলি অনুপস্থিত। চাঁদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান। চাঁদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান। দিনাজপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। দিনাজপুর 4 জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। ও চাঁদপুর 4 এসছেন না? চাঁদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ফরিদগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার প্রতি আস্থা রেখে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছে। যে এখানে বাংলাদেশে ৬৭টি সিট যদি আমারই দল জাতীয়তাবাদী দল পায়, তন্মধ্যে ওই ফরিদগঞ্জের সিট একটি। সেইখানে জনগণ আমাকে স্বতন্ত্র মার্কায় ভোট দিয়ে নির্বাচন করার জন্য ফরিদগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে যে মাতৃভাষা দিয়ে এখন মহান জাতীয় সংসদে আমরা কথা বলতে পেরেছি বা পারছি, সেই 1952 সালে যারা এই ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে 1952 সালের পর থেকে 1970 সাল পর্যন্ত যারা এই পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসাবে দেখতে গিয়ে যারা আন্দোলন সংগ্রাম করে যারা কারাবরণ করেছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে 1971 সালের 26 মার্চ মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেই দিন কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেই স্বাধীনতার যা ঘোষণা দিয়েছে এবং তিনি নিজে ফিল্ডে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে এবং উনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং ওনার মধ্যে কোনো দুর্নীতির কোনো চিহ্ন আমরা তৎকালীন পাই নাই, এখনো কেউ উত্থাপন করতে পারে নাই। তাই ওই মহান মরহুম রাষ্ট্রপতিকে আপনার মাধ্যমে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করছি আপোষের নেত্রী হিসাবে, যিনি শত জেল জুলুম খেটেও সেই স্বৈরাচার সরকারের সাথে আপোষ করেন নাই, এই জন্য ওনাকে আমরা স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি ওনার ছোট ছেলে কোকোকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বর্তমান সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই 2008-18 দেওয়ার পরও 2026 সালের পূর্বে আমি জেল খেটেছিলাম। আমার ব্যবসা বাণিজ্য প্রচুর নষ্ট হয়েছে। যখন আমি মনোনয়ন পাই নাই, আমার ফরিদগঞ্জের জনগণ আমাকে বাধ্য করেছে আমাকে সেই নির্বাচন করতে। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার নেতা সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, উনি বাংলাদেশে এসে আমাকে ডাকবে, আমাকে হয়তো বলবে তুমি বসে যাও। আমি আমার এই মহান নেতা বর্তমান সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি,
কারণ উনি আমাকে না ডেকে আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য, এবং আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আমি ফরিদগঞ্জবাসীর পক্ষে কথা বলতে পারছি। এই জন্য আমি বর্তমান সংসদ নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রীকে এই জন্য, যিনি স্বৈরাচার সরকারের দ্বারা, ফ্যাসিস্ট সরকার দ্বারা উনি আক্রান্ত হয়েও সুদূর যুক্তরাজ্যে অবস্থান করো এই বাংলাদেশের জনগণকে ভুলেন নাই। ওইখানে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এই ফ্যাসিস্ট সরকারকে 2024 সালের যারা জীবন দিয়েছে তাদের সাথে একসাথ হয়ে নেতৃত্ব দিয়ে এই দেশের ফ্যাসিস্ট সরকারকে উনি বিতাড়িত করেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তারেক সাহেবকে, বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি যখন বাংলাদেশে এসেছেন উনি বলেছেন উনি এই দেশকে উনি মনে প্রাণে ভালোবাসেন। উনি 17 বছর দেশের বাইরে থেকে দেখেছি, বাংলাদেশে এসে উনি এই বাংলার মাটি আগে হাত দিয়ে ছুঁয়েছে এবং বাংলার মাটির প্রতি উনি স্মরণ রেখেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এখন ফরিদগঞ্জের অনেকগুলি সমস্যার কথা বলবো, যেহেতু ফরিদগঞ্জের ভাষী আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন, এবং আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেহেতু নেই সিটে, ওনাকে আমি অনুরোধ করব ওনার সমস্ত মন্ত্রীবর্গদেরকে যেন উনি নির্দেশ দেয় আমরা বিমাতা সুলভ আচরণ যেন কোনো মন্ত্রী আমাদের সহিত না করে। কারণ জনগণ আমাদেরকে পাঠিয়েছে এইখানে কাজ করার জন্য, আমরা জনগণের পক্ষে কাজ করতে যাব, আমরা নিজের জন্য কোনো কাজ করতে যাব না। তাই সরকারি দলের মতো আমরা যে স্বতন্ত্র 7 জন হয়েছি বা 6 জন যাই, তাদেরকে যেন সমমূল্যায়ন করেন। নতুবা এই 2024 সালে এই ছাত্ররা আন্দোলন করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বৈষম্য নিরসনের জন্য তারা জীবন দিয়েছে, এবং এই বৈষম্য যদি রাখা হয় তাহলে এই মহান জাতীয় সংসদে এসে আমাদের কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি যেই ছাত্র শুধু বৈষম্য নয় এবং মেধাভিত্তিক জন্য তারা আন্দোলন করেছে, তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের প্রতি স্মরণ করি, এবং যারা বেঁচে আছেন তাদেরকে যেন সরকারিভাবে চিকিৎসা করে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারে, এই জন্য আমি তাদেরকে প্রতি যেন সরকারি দল যেন দেখে, এই জন্য তাদেরকে আমি বলছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ফরিদগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট, হসপিটাল, টেকনিক্যাল কলেজ, গ্যাস কিছুই নেই, রাস্তাঘাট সামান্য আছে, তাই এই রাস্তাঘাট যেন করো। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। ধন্যবাদ স্পিকার, ফরিদগঞ্জের সমস্যার মধ্যে হসপিটাল, 31 সদস্য বিশিষ্ট হসপিটাল ছিল, ওটা 50 সদস্য বিশিষ্ট হসপিটাল হয়েছে 2024 সালে, কিন্তু কার্যকরী হয় নাই। এই ফরিদগঞ্জে 7 লাখ জনতা, এই 7 লাখ জনতার জন্য এখন 100 শয্যা বিশিষ্ট হসপিটাল প্রয়োজন। তাই এইখানে স্বাস্থ্যমন্ত্রী যেন এটার প্রতি যেন দৃষ্টি দেয়। মাননীয় স্পিকার, আমার ফরিদগঞ্জের চতুর্পাশে গ্যাস আছে, কিন্তু ফরিদগঞ্জে কোনো গ্যাস নাই। যদি সেইখানে গ্যাস দেওয়া হয় তাহলে বেকার সমস্যা সমাধানের জন্য আমরা শিল্প ইন্ডাস্ট্রি করতে পারি এবং বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আজকে একটি রাস্তার কথা উল্লেখ করেছি এবং কিছুক্ষণ পূর্বে সড়ক মন্ত্রীকে অনুরোধ করেছি আমার ওই রাস্তাটুকু যেন অতি দ্রুত করা হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক নজরুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করবেন। অধ্যাপক নজরুল ইসলাম, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার,
আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনার সঙ্গে আমার একটা আবেগ জড়িত। আমার একমাত্র সন্তান ব্যারিস্টার আবু বকর সিদ্দিক সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এবং আপনাদের সঙ্গে আন্দোলন করতে যে বিশেষ করে সে কুখ্যাত বিচারপতি মানিক মিয়ার ইজলাসে দেশরত্রী বেগম খালেদা জিয়ার কটূক্তি করার সেই মামলা আমার ছেলে আসামি হয় এবং কারাগার নিক্ষেপ হয়। মাননীয় স্পিকার, আমি পুঠিয়া রাজশাহী 56 পুঠিয়া দুর্গাপুর থেকে আমি নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, এখানে আমাকে প্রায় 80,000 ভোটের ব্যবধানে আমাকে আমার এলাকার লোকজন আমাকে সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে আসার জন্য বারবার তিনবার আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, 8, 18 এবং সর্বশেষ 26 সালে। মাননীয় স্পিকার, আমি 8 সালে কথা একটু বলি। 8 সালে 1,08,800 ভোট পেয়েও কিন্তু আমরা সংসদে আসতে পারিনি, কারণ ওই নির্বাচন ছিল কারচুপি নির্বাচন। ভোটের পার্সেন্টেজ ছিল 54.50। মাননীয় স্পিকার, আমার বড় ভাই আব্দুল সাত্তার মণ্ডল, উনি এই মহান সংসদের 2 বার সাংসদ ছিলেন। আমি আপনার তার জন্য দোয়া চাই। আমার বড় ভাই আলিমুদ্দিন মণ্ডল, উনি কিন্তু পুঠিয়ার প্রতিষ্ঠাতা বিএনপি সভাপতি ছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে মহামান্য প্রেসিডেন্টের উপর ধন্যবাদের উপর বলতে গিয়ে আমাকে বলতে হয় যে মহামান্য রাষ্ট্রপতি উনি ফ্যাসিস্ট সরকারের কথা বলেছেন, অত্যাচারের কথা বলেছেন, নির্যাতনের কথা বলেছেন এবং সর্বোপরি গণতান্ত্রিক উপায়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে এই সংসদ সরকার গঠন করেছেন। এবং আরও উনি উল্লেখ করেছেন আমাদের দেশের মৌলিক মানবিক প্রয়োজন পূরণ করার জন্যে আমাদের বিএনপি সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো কথা উল্লেখ করেছেন মাননীয় স্পিকার। সুতরাং এইসব কারণে আমি তাকে ধন্যবাদ দিই। আবার উনি আরও উল্লেখ করেছেন সার্কের কথা। উনি সার্কের প্রয়োজনীয়তা এবং সার্ককে আবার গতিশীল করার কথা বলেছে মাননীয় স্পিকার, আমাদের মহামান্য প্রেসিডেন্ট উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবদানের কথা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদার কথা বলেছেন। আমি এখানে বলতে চাই মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবারের সঙ্গে এদেশের সার্বভৌম এবং একটা মানচিত্র জড়িত। মানচিত্র দেখা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা এই দেশের সার্বভৌম মানচিত্রের একটা ছিলেন। মাননীয় স্পিকার, এই মানচিত্রকে অনেকবার আঘাত করা হয়েছে, এই মানচিত্রকে আঘাত করা হয়েছে। এই আঘাতকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবার কিন্তু রক্ষা করে। মাননীয় স্পিকার, আমি ছাত্র ইউনিয়ন করতাম। আমি 1969 সালে গণ আন্দোলন, আমি 1971 সালের মুক্তিযুদ্ধ সহ অন্যান্য যেসব আন্দোলন হয়েছে মাননীয় স্পিকার, আমার সব দেখার এবং অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে মাননীয় স্পিকার। আমি 1971 সাল, 1975 সাল, 1975 সালে 7ই নভেম্বর, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেসব আন্দোলনের কথা আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি। এই আন্দোলন কিন্তু আসলে এগুলো প্রমাণ যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পরিবারই বাংলাদেশকে রক্ষা করার সমস্ত কাজগুলো করেছে মাননীয় স্পিকার। আমরা দেখেছি আমাদের যে প্রাইম মিনিস্টার উনি কি করেছেন। উনি ট্রাফিক আইন মেনে চলেছেন।
এই ট্রাফিক আইন মেনে চলার কারণে আজকে আমরা আসলে চলছি দেখছি, কিন্তু ট্রাফিক আইন মেনে চলার কারণে আমাদের অনেক কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু এখন আমাদের অনেকটা কমে গেছে। আমি নিজেও করি, আপনারা হয়তো করে ট্রাফিক জ্যাম আগের মতো নাই। আগে ছিল ঘন্টায় 4 কিলো চলতো, এই ট্রাফিক আইন মেনে পর থেকে আমরা দেখি তো এখন ঘন্টায় 5 কিলো চলে মাননীয় স্পিকার। এইগুলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যে উনি যে বলেছিলেন যে আমি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ন্যায়পরায়ণতা ভিত্তিতে আমরা দেশ চালাবো, এগুলো কিন্তু তার প্রমাণ। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই যে আমার এলাকার কথা একটু বলি যে পুঠিয়া দুর্গাপুর উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেকবার গেছেন, দুইবার গেছেন, এবং দেশরহিত খালেদা কয়েকবার গেছে। সুতরাং পুঠিয়া দুর্গাপুরের মাটির সঙ্গে আমাদের জিয়া পরিবারের স্মৃতি বিজড়িত অনেক আছে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই আমাদের পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে। এর মহারানী হেমন্ত কুমারী স্মৃতি বিজড়িত পুঠিয়া চারিদিক দিয়ে পুকুর ভিতরে রাজবাড়ি, এবং এখানে আপনার একটা শিব মন্দির আছে, এশিয়ার সবচেয়ে বৃহত্তম শিব মন্দির। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা যখনই যাই আমাদের নির্বাচনী যে প্রার্থী যে সরকার যখনই গেছে, এখানকার প্রার্থীরা কিন্তু আপনার এই পুঠিয়াকে পর্যটন নগরী কথা বলেছেন মাননীয় স্পিকার। আমরা চাই পুঠিয়া যদি এটাকে পর্যটন নগরী হিসাবে দেওয়া হয়, বলা হয়, করা হয়, এখানে হাজার মানুষ, এখানে আপনার হাজার টাকা ইনকাম হবে এবং বেকার সমস্যার সমাধান হবে মাননীয় স্পিকার। সুতরাং আমরা চাই এই যে এটা আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি এখানে হয়তো উপস্থিত আছেন এখানে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। 1 মিনিট, জি 1 মিনিট আপনাকে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমরা চাই যে পুঠিয়াকে একটা পর্যটন নগর হিসাবে গড়ে তুলতে পারলে এখানে বহু বেকার সমস্যার সমাধান হবে এবং আমাদের অনেক রাজস্ব আয় হবে। মাননীয় স্পিকার, আমি আবারও সর্বশেষ দুর্গাপুরের থেকে বহু মাছ ঢাকায় আসে, মাছের অধিকাংশ কিন্তু চাহিদা পুঠিয়া দুর্গাপুর থেকে আপনি এখানে হয়। মাননীয় স্পিকার, এখানে যদি আপনার কোনো সুন্দর একটা বিশুদ্ধ পানি দিয়ে মাছ উৎপন্ন করে বিদেশি রপ্তানি করলে কিন্তু আমাদের অনেক আমাদের ইনকাম হয়। মাননীয় স্পিকার, আমি মৎস্য বিভাগকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মানিকগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব S.A. জিন্না কবির। মাননীয় ডেপুটি ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন উপলক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। সর্বপ্রথম মাননীয় রাষ্ট্রপতি স্বৈরাচারের খাঁচা থেকে বেরিয়ে এসে, আমি সময়টা উল্লেখ করিনি, 7 মিনিট আপনার সময়। স্বৈরাচারের খাঁচা থেকে বেরিয়ে এসে ওনার ভাষণে উনি স্বীকার করেছেন বিগত সরকার একটি স্বৈরাচার সরকার ছিলেন। উনি স্বীকার করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি স্বীকার করেছেন ওনার ভাষণে এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যিনি তার জীবনের শেষ দিনটি পর্যন্ত এই বাংলাদেশের মাটি মানুষের জন্য উৎসর্গ করে গিয়েছেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার অবদানকে স্বীকার করেছেন। উনি স্বীকার করেছেন বিগত 17টি বছর গণতন্ত্রের জন্য যে লড়াই, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম একটি মাত্র ভোটের অধিকার, এই বাংলাদেশের 18 কোটি মানুষের, পা ফাটা মানুষের সারা 5 বছরে একটি ভোটের অধিকার, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য হাজার মানুষ জীবন দিয়েছে। সেই ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যার নেতৃত্বে আমরা আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উনি স্বীকার করে নিয়েছেন। এজন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি।
ওনার ভাষণের প্রতি ওনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। স্বৈরাচারের খাঁচা থেকে বেরিয়ে এসে যখন গণতন্ত্রের জন্য লড়াই করবেন, গণতন্ত্রের কথা স্বীকার করবেন, তখন এই বাংলাদেশের গণতন্ত্রমনা মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানানোটাই সমুচিত বলে আমি মনে করি। এবার আমি মহামান্য স্পিকারের মাধ্যমে আমি একটি নতুন জিনিস তুলে ধরতে চাই। আমি অনেক বক্তব্য শুনেছি, অনেক বিপ্লবীর কথা শুনেছি, অনেক সংগ্রামী নেতাকে দেখেছি। আমার মনে হয় একটি বিষয় আজকের এই মহান সংসদে যারা উপস্থিত রয়েছেন, অনেক গবেষক রয়েছেন, অনেক লেখক রয়েছেন, অনেক চিন্তাবিদ রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা তুলে ধরতে চাই। আজকে ভাবুন, বাংলাদেশের স্বাধীনতা উত্তর ৫৫ বছরে এই বাংলাদেশে তিনটি স্বৈরাচারের জন্ম হয়েছে। প্রথম স্বৈরাচার স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যিনি এই স্বাধীনতা এনে দিয়েছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তির পরে পশ্চিম পাকিস্তান থেকে নিরাপদে বিমানে বাংলাদেশের মাটিতে নেমে যিনি প্রথম স্বৈরাচার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই শেখ মুজিব। উনি বাংলাদেশের এই হাউজে মাত্র ৩.৫ মিনিটের মাথায় গণতন্ত্র ৭.৫ কোটি বাঙালির চাওয়া পাওয়া এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে বাকশাল গঠন করেছিলেন। অর্থাৎ এক দেশ, এক নেতা, এক দল, অর্থাৎ কারো কথা বলার অধিকার ছিল না। গণতন্ত্রকে হত্যা করে উনি বাকশাল তৈরি করে এই বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম স্বৈরাচারের ভূমিকা নিয়েছিলেন শেখ মুজিব। দ্বিতীয় স্বৈরাচার হিসাবে যিনি এসেছিলেন, তার ইতিহাস আপনারা সবাই জানেন, স্বৈরাচার এরশাদ, যার নামের আগে আমরা স্বৈরাচার হিসাবে আখ্যা দিয়ে তাকে বলি স্বৈরাচার এরশাদ। তিনি ৯টি বছর এই দেশটা পরিচালনা করেছেন বন্দুকের নল দিয়ে। সেই স্বৈরাচারের পরে সর্বোপরি গত ১৫ বছর এই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়ে, দেশের স্বাধীনতা বিপন্ন করে দিয়ে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, বিনা ভোটে দিনের ভোট রাত্রে করে এই বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই শেষ স্বৈরাচার শেখ হাসিনা। ভেবে দেখুন, বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে, আর বারবার একটি পরিবার থেকে বিপ্লবীর জন্ম হয়েছে। বিপ্লবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ঘোষণা দিয়ে এই বাংলাদেশের মাটিকে স্বাধীনতা করেছিলেন। বিপ্লবী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। বিপ্লবী তারেক রহমান ১৫টি বছর হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের মাটির স্বাধীনতা, এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার এবং বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, সেই বিপ্লবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার ডাকে রাজপথে স্বৈরাচার হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, মানববন্ধন করেছে, অনশন করেছে। তারই একটি বিপ্লবের সফল সমাপ্তি, সফল বিজয় ২০২৪-এর ৫ই আগস্ট। ভেবে দেখুন, একটা পরিবার থেকে তিনটি বিপ্লবীর জন্ম হয়েছে, আর স্বাধীনতা উত্তর ৫৫ বছরে এই বাংলাদেশে বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই জিয়া পরিবারের এই বাংলাদেশের অবদান? এই জিয়া পরিবার এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য তাদের প্রত্যেকটি পরিবারের সদস্য বিপ্লবী হয়ে উঠেছে, এবং তাদের অবদানে আজকে আমরা এই সংসদে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলতে পারছি, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। কাজে আমার আহ্বান থাকবে, যারা গবেষণা করেন, যারা ইতিহাস লেখেন, তাদের প্রতি আহ্বান, আসুন আমরা এই জিয়া পরিবারের তিনটি বিপ্লবীকে নিয়ে গবেষণা করি, তাদের কীর্তি, তাদের সৃষ্টি, তাদের এই আন্দোলন সংগ্রামকে আমরা লিপিবদ্ধ করে রাখি, যাতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে যারা এই দেশ পরিচালনা করবে, তাদের কাছে যেন আমরা তুলে ধরতে পারি জিয়া পরিবারের এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য তাদের যে অবদান, তাদের যে ত্যাগ,
সেই ত্যাগকে আমরা যেন সারা জীবন আমাদের আগামী দিনের প্রজন্ম স্মরণ করতে পারে। পরিশেষে আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার নির্বাচনী এলাকা অত্যন্ত প্রান্তিক এলাকা। এই এলাকার দুঃখ দুর্দশার কথা কখনোই 6 মিনিটে বলে শেষ করা, সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 1 আসনে মাননীয় সদস্য, আমরা বিজনেসটা শেষ করি দিনের। জি মাননীয় সদস্য, let us complete the business of the day. আচ্ছা ঠিক আছে, আমরা কার্যসূচিতে আমরা এখন যা আছি সেটা শেষ করি, পরবর্তীতে আপনাকে দেয়া হবে সুযোগ। ধন্যবাদ আপনাকে। কি বলতেছে? মাননীয় সদস্য, আমরা তো একটা বিজনেসের মাঝামাঝিতে আছি। আপনার যদি কোনো কিছু বলার থাকে, লেট আস ফিনিশ দিস বিজনেস, তারপরে আপনি দয়া করে বলবেন। অনুগ্রহ করে একটু বসুন প্লিজ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঠাকুরগাঁ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সালাম। জনাব মোহাম্মদ আব্দুস সালাম, আপনার 7 মিনিট সময়, 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আমাদের হৃদয়ের দল, প্রাণের দল, জাতীয় দলের প্রতিষ্ঠাতা এবং যিনি মাথার চুল থেকে নখ পর্যন্ত সৎ মানুষ ছিলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আপসীন নেত্রী, পরপর 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনাব আরাফাত রহমানকে, যিনি আজকে এই আধুনিক যুগেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের যারা ইজ্জত নষ্ট করা হয়েছে 1971 সালে, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি পরম করুণাময়ের কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আমি এলাকার মানুষ, ঠাকুরগাঁ 2 আসনের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাকে ভোট দিয়ে আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন এই সংসদে, যে বক্তব্য আমরা 17 বছর থেকে দিয়েছিলাম, এদেশের পেশাজীবীরা, এদেশের রাজনীতিবিদরা, এদেশের ছাত্র জনতা, আমরা বলেছিলাম শেখ হাসিনা একটি স্বৈরাচারী সরকার এবং এই সরকারের পতন হওয়া উচিত। উনি স্বীকার করেছেন যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ছিলেন এবং ফ্যাসিস্ট সরকার ছিলেন। উনি স্বীকার করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। উনি স্বীকার করেছেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার অবদান এই দেশের গড়ার জন্য। আমি আজকে এই মুহূর্তে সেই জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। আজকে এই সুযোগে আমি আপনাদের সামনে আমার ঠাকুরগাঁ 2 আসন একটি অবহেলিত অঞ্চল, প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা। আপনারা জানেন আমার এলাকায় 18টি ইউনিয়ন নিয়ে গঠিত। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই আমি আমার এলাকার মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার জন্য প্রথম কথা বলতে চাই। আজকের স্লোগান ছিল স্বাস্থ্য সেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ।
এবং ইংরেজিতে ছিল টুগেদার ফর হেলথ ইস্টার্ন উইথ সায়েন্স। মাননীয় স্পিকার, আমি এমন একটি এলাকায় বাস করি যেটা ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে, এবং আমার এই এলাকায় সে 1984 সালে আমার উপজেলা বালিয়াডাঙ্গিতে একটি হাসপাতাল তৈরি করা হয়েছিল এবং হরিপুরে আরেকটি হাসপাতাল করা হয়েছিল, সেটাও সে 1984 সালে। দুর্ভাগ্য, আজকে সেই সমস্ত হাসপাতালে আমাদের এই যে আধুনিক চিকিৎসা তো দূরের কথা, আমাদের একজন চিকিৎসক সেখানে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। আমি যখন ইলেকশনের সময় গিয়েছিলাম তখন মাত্র 2 জন চিকিৎসক ছিল, ইদানিং অবশ্য 2-1জনকে দেওয়া হয়েছে। কিন্তু একটি হাসপাতাল চালানোর জন্য যে নার্স, যে চিকিৎসক, যে সেবা বা যা পরীক্ষা নিরীক্ষার যা যন্ত্রপাতি, সেই হাসপাতাল কিছুই নাই। আমি একদিন গিয়ে দেখলাম সেই হাসপাতালের অবস্থা, সেই ছাদ থেকে চুন এবং ছুটকি ছুটে পড়ছে এবং সিঁড়িগুলা বালুতে ভরে আছে। আমি মাননীয় উপজেলা মাননীয় উপজেলা কর্মকর্তা জিজ্ঞেস করলাম, এই হাসপাতালের অবস্থা কেন? উত্তরে উনি বলেছিলেন যে আমাদের এই হাসপাতালে কোনো ক্লিনার নাই। যে হাসপাতালে ক্লিনার নাই, যে হাসপাতালে এক্স রে করার ব্যবস্থা নাই, যে হাসপাতালে পরীক্ষা করার সরঞ্জাম নাই, সেই হাসপাতালে মানুষ কিভাবে চিকিৎসা পাবে? তাই আজকে আমি এই সুযোগে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, আমার সেই এলাকার মানুষদের যারা 400 মাইল দূরে আছে তাদের স্বাস্থ্য সুব্যবস্থা করছে, সেখানে চিকিৎসক দেওয়া হোক এবং ক্লিনার, আজ পর্যন্ত একটা ক্লিনার নাই, সেই ক্লিনার দেওয়া হোক। আমি শুনেছি সেটা নাকি আউটসোর্সিং থেকে দেওয়া হয় এবং বেতন বাইরের লোক একটি সংগঠন দেয়। যেহেতু তারা বেতন দেন না, কোনো ক্লিনার ওখানে কাজ করেন না। এইভাবে হরিপুর এবং বালিয়াড়ি 2টি উপজেলায় এই ব্যবস্থা। এবং আরেকটি কথা দুঃখের সাথে বলতে হয়, আমাদের 2টি হাসপাতালে আজ পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স নাই। আমাদের কোনো কনসালটেন্ট, পোস্ট গ্রাজুয়েশন কোনো ডক্টর ওখানে নাই। এবং আমরা যারা এই পেরিফেরিতে থাকি তাদের সেই সমস্ত মায়েদেরকে আজকে এই 26 সালে এসেও যখন তার বাচ্চার অসুখ হয়, এক চোখে তার জল বুঝতে হয় আর এক চোখে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় এবং সন্তানের মাথায় পানি দিয়ে জ্বরের জন্য চিকিৎসা করতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তাই আমি ওই এলাকার একজন সাংসদ হিসাবে বলতে চাই, আমরা 17 বছর এদেশের মানুষ আমাদের অধিকার আদায়ের জন্য, স্বাস্থ্য সেবার জন্য যে সংগ্রাম করেছি, সেটা আমার বর্তমান সরকার সেটা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, উপস্থিত শুধু আজকে এই সংশয়ে দাঁড়িয়ে আমাদের যে শেষ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির জন্য আমাদের প্রতিটি ইউনিয়নে যে ওয়ার্ড ক্লিনিক, ইউনিয়ন ক্লিনিকগুলো আছে সেগুলো চালু করতে হবে, ডাক্তার দিতে হবে। পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করছি, আমার এলাকায় রাস্তা প্রায় 1600 কিলোমিটার, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের 558 কিলোমিটার রাস্তা মাত্র পাকা করা হয়েছে, বাকিটি করা হয়নি। সেটি করার ব্যবস্থা করা হোক এবং আমাদের একটি ব্রিজ যেটি দরকার পলাশবাড়ি, দোহসো এবং ভানো ইউনিয়নের কুলিক 3 নদীর উপর, সেটি করার জন্য ব্যবস্থা করা হোক। আমি এটা আশা করছি। তো মাননীয় স্পিকার, আমাকে যদি আর 1 মিনিট বা 2টা মিনিট সময় দিতেন আমি 2-একটা কথা বলতে পারতাম। আপনি সুযোগ দিলে আমি বাধিত হব। আমি জি 1 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগেই বলেছি যে আমার এলাকাটি মানে সীমান্তবর্তী এলাকা। আমার বাড়ি, আমার মোটামুটি ঠাকুর 2 আসনটি প্রতি পুরা জায়গায় ইন্ডিয়ার সাথে মানে একটা নাগর নদী দিয়ে ভাগ করা আছে, একটা নদী দিয়ে, এবং তারপরেই পশ্চিম দিনাজপুর। আমাদের এলাকার মানুষ চায়, যেটি আগেও ছিল, একটি স্থলবন্ধন করতে। এই স্থলবন্ধন যদি করা হয় তাহলে আমি খুশি হব। সেটি হলো ধর্মগড় ইউনিয়নে। আর একটি অনুরোধ যে আমাদের এলাকায় কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাই, সেটি যেন স্থাপন করার ব্যবস্থা করা হয়। আমার নির্বাচন 4 এই আসনে যদি এটি করা হয় তাহলে এই যুবক যুবাদের হাতে কোনো বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত দক্ষতা অর্জন করিয়া প্রয়োজনীয় দক্ষ এবং প্রশিক্ষিত দক্ষ যুবক যুবাদের বিদেশি কর্মসংস্থান সুযোগ তৈরি হবে। তাই আমি বেলারি। ধন্যবাদ মাননীয় সদস্য।
আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আইয়ুবী। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল তার কারীম। সময় ৭ মিনিট। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মহান রবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বিশাল এবং মহান সংসদে আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই সাথে শুকরিয়া আদায় করছি আমার প্রিয় কাপাসিয়াবাসীর প্রতি, যারা দেশে এবং প্রবাসে থেকে হুমকি ধমকি নানা ধরনের জালিয়াতি উপেক্ষা করে এই মহান সংসদে আমাকে নিয়ে আসার জন্য তাদের মূল্যবান আমানত ভোট প্রদান করে আমাকে এই সংসদে পাঠিয়েছেন। সম্মানিত কাপাসিয়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কাপাসিয়াবাসীর জন্য আমি কিছু আবেদন রাখতে চাই। সম্মানিত কাপাসিয়াবাসী আশা করেন এই সরকার গণতান্ত্রিক সরকার হিসেবে কোনোভাবেই দলের কারণে উন্নয়ন বৈষম্য হবে না ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, কাপাসিয়া ঐতিহ্যবাহী উপজেলা হওয়া সত্ত্বেও এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি, অথচ একই সময়ে যে সকল উপজেলা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের প্রায় সকল উপজেলায় পৌরসভায় উন্নীত হয়েছে। সুতরাং স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আমি আবেদন করব অতি দ্রুত এই উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হোক। এই উপজেলায় স্বাস্থ্যসেবার যে ভয়াবহ দুর্গতির কথা আমি বলেছি, তার পাশাপাশি 51টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রায় সবগুলোই অচল এবং দুরবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে। এই ক্লিনিকগুলো সচল করে দিতে পারলে প্রান্তিক পর্যায়ের কৃষক, শ্রমিক, মজুররা সুচিকিৎসা পাবে বলে আমি বিশ্বাস করি। কাপাসিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থা, বিশেষ করে অবকাঠামোগত জায়গা থেকে কাপাসিয়া বেশ পিছিয়ে রয়েছে। কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও এখন পর্যন্ত গ্যাস সংযোগ কাপাসিয়া স্থাপন হয়নি, যে কারণে গাজীপুরকে শিল্প এলাকা বলা হলেও কাপাসিয়া এখন পর্যন্ত কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে কর্মসংস্থানের তীব্র সংকট, কর্মসংস্থান না থাকার কারণে তরুণ এবং যুবকরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এই মাদকের ভয়াল আক্রমণের শিকার হয়ে তারা চুরি, ছিনতাই, রাহাজানি এবং ডাকাতিতে মত্ত হয়ে উঠেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বিশেষভাবে আবেদন রাখতে চাই, কাপাসিয়া সহ শিল্প অঞ্চলগুলোতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান যেন পরিচালনা করে থাকে। কাপাসিয়ায় 1742 কিলোমিটার রাস্তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 1160 কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা, যে কারণে বৃষ্টি হওয়ার সময় সেখান দিয়ে চলাচল মানুষের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। আমি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এই কাপাসিয়ার জন্য বিশেষ বরাদ্দের আহ্বান জানাচ্ছি। সম্মানিত কাপাসিয়াবাসী প্রত্যাশা করেন কাপাসিয়ার একমাত্র ব্রিজ, যেটি শীতলক্ষা নদীর উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তৈরি হয়েছিল 2005 সালে, উদ্বোধন হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। সেই ব্রিজটি তখন থেকেই টুলের আওতায় রয়েছে। এখন পর্যন্ত সরকারি কোষাগারে নির্মাণ ব্যয়ের প্রায় 4 গুণের বেশি টাকা জমা হওয়ার পরও এখন পর্যন্ত এই টুল চলমান আছে। এখন এই শীতলক্ষা ব্রিজের টুল কাপাসিয়াবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে 2টি ব্রিজের দাবি আমি করছি কাপাসিয়াবাসীর পক্ষ থেকে। মাননীয় স্পিকার, রানীগঞ্জ এবং সন্মানিয়ার ঘাটে নতুন একটি ব্রিজের কাজ চলমান রয়েছে। দুর্নীতির কারণে এই ব্রিজের চলমান কাজটি নির্ধারিত সময় থেকে 3 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সম্পন্ন করা হয়নি। সুতরাং আমি দাবি করব অতি দ্রুত বিশেষ ব্যবস্থায় এই ব্রিজটি কাজ সম্পন্ন করা হোক। মাননীয় স্পিকার, ফেসিবাদের বৈশিষ্ট্য ছিল তারা যা বলতো তারা তা করত না। বিএনপির 31 দফার শুরু থেকে তারা বলে আসছিল তারা সংস্কার চায়। বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে, ইশতেহারের পরতে তারা সংস্কারের কথা বলেছে। যেই জুলাই সনদের ভিত্তিতে এখন তারা কথা বলে, এই জুলাই সনদ যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছিল 5টি সংস্কার কমিশনের মধ্য দিয়ে।
সব জায়গায় সংস্কারের কথা বলে আজকে তারা বলছে তারা সংস্কার চায় না। বিএনপি আজকে যে গণভোটকে অস্বীকার করে, গণভোটের রায়কে অস্বীকার করছে, পদে পদে গণভোটের পক্ষে তারা কথা বলেছে। গণভোট ঘোষণা হওয়ার পর, গণভোটের তারিখ ঘোষণা হওয়ার পর সরকার পক্ষ তৎকালীন সরকারকে নানাভাবে অভিনন্দন জানিয়েছিল। গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, মানুষকে নানাভাবে এই গণভোটের পক্ষে উৎসাহিত করেছেন। এখন ঘোষণা করা হচ্ছে এই গণভোট অবৈধ। সম্মানিত কাপাসিয়াবাসী সহ আমরা দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদী এই আচরণ পরিহার করে দেশের মানুষের পক্ষে গণভোটের রায়কে মেনে নিয়ে অতি দ্রুত জুলাই সংস্কারকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। মাননীয় স্পিকার, যে জুলাইকে আজকে অস্বীকার করা হচ্ছে, যে জুলাইকে আজকে পাল্টে দিতে চায়, জুলাই কথা বললে যারা লাফিয়ে উঠেন, সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, যারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন। এ কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। আমি বলতে চাই, the will of the people is the supreme authority. The supreme power of a nation belongs to the people. সুতরাং আমার দেশের মানুষ কনফার্ম করেছে, আমার দেশের সিটিজেন্স এটা কনফার্ম করেছে, এই জুলাই আন্দোলনের চেতনা জুলাই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে হবে। সেই জুলাই সংস্কারের বাস্তবায়ন করতে হলে আমাদেরকে নতুন করে এই বাংলাদেশে শপথ গ্রহণ করতে হবে। সৌভাগ্যক্রমে আমার নাম সালাউদ্দিন। আমি আমার পক্ষ থেকে নয়, শুধু দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা জুলাই সংস্কার বাস্তবায়ন হবে। তেল সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় মন্ত্রীবর্গ কথা বলবেন দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। মাননীয় ধন্যবাদ জি। নামের মিল টেনেছেন, 2 মিনিট দেয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি তেল সংকটের জন্য আমি ভাড়া একটা গাড়ি ব্যবহার করতাম। এই সংসদে আসার জন্য এসেছিলাম, ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাবো। আমি আমার একটা তেল না পেয়ে এখানে এসেছি। 8টি পাম্প ঘুরে তেল না পেয়ে যখন গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি, সেদিন মাননীয় তেল মন্ত্রী একটি তেল সমৃদ্ধ বিবৃতি প্রদান করে বলেছেন বাংলাদেশে নাকি তেলের সংকট নাই। আমি আশ্চর্য হয়েছি। আমি নিজে ঘুরেছি, আমি কি দেখে আসলাম, আর এখানে এসে কি শুনলাম। এখান থেকে বেরিয়ে আমি প্রায় গাজীপুর থেকে নিয়মিত আমি বাসে করে এখানে সংসদে আসি। আমি এখানে রাতের বেলা তেল না পেয়ে আমার গাড়ি রেখে লোকাল গাড়িতে করে 3 ঘন্টায় গাজীপুর গিয়েছি। জায়গায় জায়গায় দেখেছি তেলের জন্য লাইন, তেলের জন্য হাজারি, আর বলা হচ্ছে তেল নাকি নাই। এটা অনেকটা সেরকম তেলের নাকি সংকট নাই। সম্মানিত কাপাসিয়াবাসী একইভাবে তেলের জন্য বারবার দাঁড়িয়ে আছে। আমি জোর দাবি জানাচ্ছি, সরকার এই সংকটকে মেনে নিবে, এই সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়টি এরকম অনেকটা কাগজে আছে, গোয়ালে নাই। মাননীয় মন্ত্রীর কাগজে বারবার বলেন কোনো সংকট নাই, কিন্তু সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত। সর্বশেষ সম্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবারও দাবি জানাতে চাই, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বিশেষভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 50 থেকে 100 শয্যা উন্নীত করবে। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন শরীয়তপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আহমেদ। জনাব সাইদ আহমেদ নেই বোধহয়, না নেই, সম্ভবত উনি হাউসে নেই। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 9 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম।
আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি একই সঙ্গে বিনম্র শ্রদ্ধা জানাই আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক, দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে এবং বাংলাদেশের রাষ্ট্রের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি ভাষণের উপর আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দান করার জন্য। আমি মাননীয় রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তিনি অতীতের স্বৈরাচারী সরকারের দীর্ঘ 1.5 দশকের অপশাসন, দুর্নীতি চিত্র এই সংসদে অত্যন্ত সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে স্মরণ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকায় 257 কুমিল্লা 9, লাকসাম এবং মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণকে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করিয়া এই মহান সংসদে পাঠানোর জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 9, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলাটি গঠিত একটি সুবিশাল এলাকা। তার মধ্যে মনোহরগঞ্জ উপজেলাটি প্রতিষ্ঠিত হয় 2004 সালে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। বিএনপি সরকারের হাত ধরে 2005 সালে এই প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হয়। তারপর থেকে অদ্যাবধি মনোহরগঞ্জ উপজেলাটি অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতে কোনো ধরনের উন্নয়ন সাধন করা হয় নাই। মাননীয় স্পিকার, মনোহরগঞ্জ শান্তিরহাট একটা মাত্র রাস্তা, যে রাস্তাটি জিলাপির প্যাচের মতো। মাননীয় স্পিকার, এখান থেকে এই মনোহরগঞ্জে 5 থেকে 5.5 লক্ষ লোক ঢাকা আসতে হলে এই মনোহরগঞ্জ থেকে খিলা রাস্তাটা হলো 9 কিলোমিটার। মাননীয় স্পিকার, এই 9 কিলোমিটার রাস্তা তারা পাড়ি দিতে হলে তারা অটো এবং হুন্ডা ছাড়া অন্য কোনো বাহন নাই। রাস্তার দৈর্ঘ্য হলো কোথাও 12 ফিট, কোথাও 8 ফিট এবং যেহেতু রাস্তাটি অনেক বাঁকা, সেই জন্য এখানে আসতে সময় লাগে 40 থেকে 1 ঘন্টার মতো। তারপরে নোয়াখালী রাস্তা, খিলাবাজার থেকে লাকসাম হয়ে লাকসাম বাস হয়ে ঢাকা। শাহরাস্তির মানুষ যদি, আমার মনোহরগঞ্জের মানুষ যদি ঢাকা আসতে চায় তাহলে তাকে 7 থেকে 8 ঘন্টা সময় অতিবাহিত করতে হয়। সেজন্য আমার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের প্রিয় নেতা নিকট আমাদের আকুল আবেদন, আমাদের রাস্তাটি এই মনোহরগঞ্জ, খিলা এবং মনোহরগঞ্জ থেকে শান্তিরহাট, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, মোট 18 কিলোমিটার রাস্তা যদি 4 লেন বিশিষ্ট করা হয় তাহলে আমাদের এই মানুষ উপকৃত হবে, জলা অঞ্চলের মানুষ। এবং আমরা এখান থেকে আমাদের এলাকায় আমরা শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য আমরা গড়ে তুলতে পারবো। মাননীয় স্পিকার, এটা হলো আমার নির্বাচনী ওয়াদাও ছিল। আমার এই মানুষদেরকে আমি এই হাইওয়ের মাধ্যমে ঢাকার সাথে লিঙ্ক আপ করব। তার বাহিরে আমরা আমাদের শান্তিরহাট থেকে চিতোষী হয়ে মুজাফরগঞ্জ আরেকটি রাস্তা। মাননীয় স্পিকার, এখানে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা। এটা 1992 সালে আমাদের
সরকারের আমলে এটা 20 ফিট চওড়া রাস্তা ছিল, আজকে সেই রাস্তা ন্যারো হতে হতে 8 ফিট 10 ফিট, এখান দিয়ে কোনো বাস বা কোনো ধরনের যানবাহন চলাচল করার উপযোগী না। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, আমাদের লাকসাম উপজেলার স্বাস্থ্য কেন্দ্রটি 50 বেড, এটা 1965 সালে এটা প্রতিষ্ঠিত হয় লাকসাম উপজেলা। এই স্বাস্থ্য কেন্দ্রটি প্রায় দীর্ঘ উন্নীত হয়, মানে 1965 সালে এখানে প্রতিদিন 1000 থেকে 1200 রোগী হয়। এখানে আমাদের যন্ত্রপাতি আছে, কিন্তু আমাদের নতুন কোনো ভবন নাই। আমাদের যে ভবনটি আছে সেটা জরাজীর্ণ এবং এটা ইতিমধ্যেই ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। এবং মনোহরগঞ্জ একটি 30 বেডের হসপিটাল আছে, যেখানেও প্রতিদিন 700 থেকে 800 রোগী যাওয়া আসা করে। এখানে এই হসপিটালটিকে আমরা 30 থেকে 50 বেডে উত্তীর্ণ করার জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুরোধ জানাচ্ছি। লাকসাম মডেল থানা, মাননীয় স্পিকার, লাকসামকে বলে কত লাকসাম কত বাতি। সেই লাকসামে যে থানাটা, সেই থানার আমাদের সিপাহী ওসিদের থাকা বা আধুনিক কোনো থানার কোনো ভবন নাই, এবং মনোহরগঞ্জ তাই। আমার এই দুইটি উপজেলা আমি দুইটি থানা ভবন চাচ্ছি এবং মডেল থানার ভবন। পাশাপাশি আমাদের লাকসামে যেই ওসি সাহেবের যেই গাড়িটি ছিল 5ই আগস্টের সময়, আন্দোলনের সময়, নাঙ্গলকোটের এই এমপি সাহেব আমার পাশে আছে, এই এমপি মহোদয়কে ধার দেওয়ার কারণে সেখানে আগুন দিয়ে সেই গাড়িটিকে বশীভূত করা হয়। আমি আমার দুইটি উপজেলা দুইটি থানার জন্য দুইটি গাড়ি আপনার মাধ্যমে উপহার চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে আমি আরো বিনয়ের সহিত বলতে চাই, আমাদের যে লাকসাম মনোহরগঞ্জ যে ডাকাতিয়া নদী, সাথে শাহরাস্তি, হাজীগঞ্জ, চাঁদপুর, এরা এই নদী দীর্ঘদিন যাবৎ খনন না করার কারণে এখানে বেদখল হয়ে গেছে। আমাদের ইতিমধ্যে আমাদের এই 31 দফায় খাল এবং নদী খনন কর্মসূচি আছে। আমি আপনার মাধ্যমে এই ডাকাতিয়া নদীকে জরুরি ভিত্তিতে খননের আওতায় এনে যাতে আমরা আমাদের চাষাবাদ এবং এগ্রিকালচারকে আমরা ত্রিমুখী ফসল উৎপাদন করতে পারি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আর আরেকটি কথা, আমাকে যদি আর 2 মিনিট সময় দেওয়া হয় মাননীয় স্পিকার, আমি একটি জাতীয় সমস্যার কথা বলবো। আমাদের নেতা জনাব মনিরুল হক চৌধুরী, উনি ওই দিন বক্তব্যে বলেছেন যে আমরা কুমিল্লা যাইতে, ঢাকা থেকে কুমিল্লা যেতে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, ঠিক আছে, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকার $2,235 বিলিয়ন নিয়ে এদেশ থেকে পাচার করেছে। তারা, মাননীয় স্পিকার, $235 বিলিয়ন মানে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা পাচার করে আরো 28 লক্ষ কোটি টাকার জঞ্জাল আমাদের মাথায় দিয়ে গেছে। মাননীয় সদস্য, মাগরিবের আজান পড়ছে, দয়া করে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলুন প্লিজ। আমি বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশে এখন সারা বাংলাদেশে লাকসাম মনোহরগঞ্জ না, শুধু সারা বাংলাদেশি ফ্যাসিস্ট সরকার একটি ব্র্যান্ড দিয়ে গেছে, সেটা হলো টেসলার ব্র্যান্ড। টেসলার ব্র্যান্ড হলো অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে নসিমন, করিমন, সারা বাংলাদেশে হাইওয়ে থেকে শুরু করে বাংলাদেশে আনাচে কানাচে হাট বাজারে আমাদের যে যানজট, এই যানজট মুক্ত করার আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে কিভাবে, এবং অতি দ্রুত আমরা এই নসিমন করিমনের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেয়া হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।